আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের রথের রশি নাটকটি আলোচনা করব। এই রথের রশি নাটকটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। এই নাটকটি তিনি রচনা করেছেন 1932-এ এবং এই নাটকটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা নামক একটি গ্রন্থের অন্তর্ভুক্ত। এই গ্রন্থটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার 57 বছর জন্মদিবস উপলক্ষে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি এটাকে উৎসর্গ করেছিলেন। এই কালের যাত্রা গ্রন্থের এই গ্রন্থে দুটি নাটক আছে, একটা হচ্ছে রথের রশি আর একটি হচ্ছে কবির দীক্ষা। তো আমাদের যে পাঠ্য যে গ্রন্থটি সেটি হচ্ছে রথের রশি। এই রথের রশি নাটকটি রচনা করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছাত্র প্রমথনাথ বিশির কাছ থেকে বা প্রমথনাথ বিশির রথযাত্রা নাটকের ভাবকে অনুসরণ করে এই রথের রশি নাটকটি রচনা করেছেন। প্রমথনাথ বিশির রথযাত্রা নাটকটি রচিত হয়েছিল 1923। তার থেকে 9 বছর পরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রথের রশি নাটকটি রচনা করেছেন। এটি একটি সাংকেতিক নাটক। তো সাংকেতিক নাটক কেন বলছি সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে এই নাটকের যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর আলোচনায় দেখা যায় যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রথকে কেন্দ্র করে সমাজ জীবনের যে আলোড়ন, সমাজ জীবনে যা কিছু ঘটে থাকে সেই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ রথযাত্রাকে কেন্দ্র করে তিনি সমাজ জীবনে মানুষের যে ভেদাভেদ, উচ্চ শ্রেণীর সঙ্গে নিম্ন শ্রেণীর যে দ্বন্দ্ব বা আমাদের হিন্দু সমাজের যে প্রথা বা হিন্দু সমাজের যে শ্রেণী বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি ভাগ, এই চারটি ভাগের মধ্যে আমরা জানি প্রাচীনকালে বা অনেক দিন ধরে আমাদের সমাজ কি হয়েছে, এই পুরোহিত বা ব্রাহ্মণ সম্প্রদায়ের দ্বারা দারুণভাবে চালিত হয়েছে। এবং সমাজের যারা নিম্ন শ্রেণী, বিশেষ করে শূদ্র, যারা অবহেলিত, তারা কিন্তু কি হয়েছে, তারা দীর্ঘদিন ধরে তারা ধর্মীয় সুযোগ সুবিধা হোক, তাদের অধিকার হোক বা সামাজিক কোনো মর্যাদা হোক, সেই দিক থেকে কিন্তু তারা কি ছিল, তারা সবসময় অবহেলিত। তো এই অবহেলার বিষয়টাকে সুন্দরভাবে তিনি এই রথের রশি নাটকে তুলে ধরেছেন। আমরা জানি আমাদের ধর্মীয় রীতিতে রথ চালনা বা রথকে টানা বা রথকে কেন্দ্র করে আমাদের মধ্যে নানা রকম সংস্কার বা বিশ্বাস আছে। কারণ আমরা জানি রথ যদি চলে তাহলে কি হয়, রথ চলতে থাকলে সেটাকে আমরা শুভ দৃষ্টি হিসাবে গ্রহণ করি এবং রথকে কেন্দ্র করে আমাদের কি থাকে, অনেক সময় আমাদের ভক্তি বা আমাদের শুভ বোধ বা আমাদের মধ্যে নানা রকম সংস্কার থাকে। ধরে নাও এই নাটকে আমরা সেগুলো দেখতে পারবো। বিশেষ করে নারীদের মধ্যে, মেয়েদের মধ্যে সেই সংস্কারগুলো বা সেই রীতিনীতিগুলো মানা বা কোনো কিছুকে মানত করা, এই ঘটনাটি কিন্তু এই নাটকে তুলে ধরা হয়েছে। এই নাটকের প্রথমেই আমরা পাবো, প্রথমে যে বিষয়টা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সামনে তুলে ধরেছেন এই নাটকটাতে, বলছেন রথযাত্রার মেলায় মেরা। অর্থাৎ এই রথকে কেন্দ্র করে আমাদের বাংলায় কি হয়, মেলা বসে। মেলা মূলত একটা উৎসব, যে উৎসবে কি হয়, বিভিন্ন শ্রেণীর মানুষের মিলন ঘটে। মেলা হওয়ার অর্থই হচ্ছে বিভিন্ন শ্রেণীর মানুষ সেখানে আসবে এবং তাদের মধ্যে মিলন হবে। তো এই রথকে কেন্দ্র করে আমাদের উচ্চ সম্প্রদায়ের সঙ্গে নিম্ন সম্প্রদায়ের বা নানা শ্রেণীর মানুষের মধ্যে একটা মিলন ঘটে থাকে। সেই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ এই রথযাত্রাকে কেন্দ্র করে যে মেলা হয়ে থাকে আমাদের বাংলায়, সেই মেলাকে তিনি গ্রহণ করলেন বা সেই মেলাকে তিনি এই নাটকে তুলে ধরেছেন। বলছেন রথযাত্রার মেলায় মেয়েরা। মেয়েদের মধ্যে প্রথমা একজন বলছে, পার্টিকুলার তার নাম দেওয়া নেই, সে বলছে, এবার কি হলো ভাই, উঠেছি কোন ভোরে, তখন কাক ডাকেনি, কঙ্কালীতলার দিঘিতে দুটো ডুব দিয়েই ছুটে এলাম রথ দেখতে, বেলা হয়ে গেল, রথের নেই দেখা, চাকার নেই শব্দ। অর্থাৎ দেখা যাচ্ছে রথ সকালে টানা হবে, সেজন্য মেয়েরা স্নান করে তারা কি হচ্ছে, রাস্তায় এসে দাঁড়িয়েছে,
কি হবে? রথ দেখার জন্য। রথ দেখলে কি হবে? তাদের মধ্যে একটা শুভবোধ, দেখলে আমার পুণ্য হবে বা আমার কিছু মঙ্গল হবে, এই ধারণা থেকে তারা কি হচ্ছে, রাস্তায় এসে দাঁড়িয়েছে রথ দেখার উদ্দেশ্যে। যখন সবাই এসে ঠিক ঠিক করে ভিড় করেছে, অথচ রথের এখনো কোনো তারা দেখা পাচ্ছে না, অর্থাৎ তারা ভোর সকালেই এসে গেছে। সকাল সময় কি হচ্ছে, রথ চলে আসবে, রাস্তা দিয়ে যাবে, সেই রথ তারা দেখবে, দেখা যাচ্ছে রথের কোনো তারা মানে কিনারাই পাচ্ছে না, বা রথের কোনো তারা দেখাই পাচ্ছে না। দেখা যাচ্ছে সেজন্য দ্বিতীয় আরেকজন নারী বলছেন, ওই দেখ, পুরুত ঠাকুর বিড়বিড় করছে ওখানে, মহাকালের পান্ডা বসে মাথায় হাত দিয়ে। তো মহাকালের পান্ডা বসে মানে পুরোহিতকে বলা হচ্ছে, তারা প্রাচীন কাল থেকে, আদিকাল থেকে কি করেছে, আমাদের সমাজের তারা মাথা হিসাবে বা সমাজের শাসক হিসাবে বা সমাজের প্রধান হিসাবে তারা কি করেছে, এতদিন ধরে মহাকালকে তারা চালিত করেছে। অথচ এখানে বলছেন এই পুরোহিতরাই কি করেছে, তারা এক জায়গায় বসে বিড়বিড় করছে, অর্থাৎ তারা কি করতে পারছে না, তারা মহাকালকে অর্থাৎ বা রথকে টানতে পারছে না, রথটি একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তারা শুধু পুরোহিতরা কি করছে, পুরোহিতরা শুধু মন্ত্র বিড়বিড় করছে, কিন্তু তারা যে রথটাকে, রথের রশি ধরে যে রথকে টানতে হবে, সেই কাজটা তারা করছে না। সেজন্য একজন সন্ন্যাসী, দেখা যাচ্ছে সন্ন্যাসী এসে বলছেন, সর্বনাশ এলো, বাঁধবে যুদ্ধ, জ্বলবে আগুন, লাগবে মারি, ধরণী হবে বন্ধা, জল যাবে শুকিয়ে, একই অকল্যাণের কথা ঠাকুর, উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন। এই যে মেয়েদের মধ্যে একটা সংস্কার, সন্ন্যাসী এসে কি বললো, সন্ন্যাসী বলছে সর্বনাশ এলো, অর্থাৎ রথ চলছে না। এ রথ না চললে কি হবে? আমরা কি বিশ্বাসী যে রথ না চললে মানুষের মধ্যে এবার কোনো দুর্ভিক্ষ হতে পারে, মানুষদের এবার জীবনে সর্বনাশ হতে পারে, অকল্যাণ হতে পারে, এইরকম যে সংস্কার বা শুভবোধ বা বলা যেতে পারে কুসংস্কার, এগুলো কিন্তু মানুষের মধ্যে আছে। সেজন্য প্রথমা সেই নারীটি কি বলল, একই অকল্যাণের কথা ঠাকুর, উৎসবে এসেছি মহাকালের মন্দিরে, আজ রথযাত্রার দিন, অর্থাৎ রথযাত্রার দিন রথ চলবে না। সে যদি না চলে, তাহলে সমাজে যে সংস্কার বা সমাজে যে চিন্তা চেতনা এবং সমাজে অমঙ্গল দেখা দেবে, মানুষের ঘরে ঘরে বা মানুষের মধ্যে নানা রকম অকল্যাণ হতে পারে, এই ভাবনায় কি হচ্ছে, মেয়েরা আতঙ্কিত হয়ে পড়েছেন। সেজন্য একজন মেয়ে কি হলো, সে এবার কি করছে, মানত করছে, কার কাছে? দেবতার কাছে। সেই মেয়েটি বলছে, বাজা ভাই শাক বাজা, রথ না চললে কিছুই চলবে না, চলবে না হাড়ি, বুলবুলিতে খেয়ে যাবে ধান, এরই মধ্যে আমার মেজো ছেলের গেছে চাকরি, তার বউটা শুষে জ্বরে, কপালে কি আছে জানিনি। তাহলে এখানে সেই দেখা যাচ্ছে মেয়েদের মধ্যে একটা আতঙ্ক, সে আতঙ্কের কথাই কি হচ্ছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন। মেয়েটিকে বলছে বাজা ভাই, শাক বাজা, অর্থাৎ শাককে আমরা কি ধরি, মঙ্গল বা শুভ ধ্বনি হিসাবে ধরি, সেজন্য সেই তিনি শাক বাজাতে বলছে, যে শাক বাজা। রথ না চললে কিছুই চলবে না, চলবে না হাঁড়ি, অর্থাৎ আমাদের পেটও চলবে না, খাবার দাবারও বন্ধ হয়ে যাবে, বুলবুলিতে খেয়ে যাবে ধান। এবার দেখা যায় বুলবুলি এসে ধান খেয়ে যাবে। এরই মধ্যে আহ আমার মেজো ছেলের গেছে চাকরি, এর মধ্যে সেই মেয়েটি বলছে যে আমার ছেলের চাকরি চলে গেছে। কেন? কারণ এবার রথ চলছে না, এই যে সর্বনাশ মানুষের জীবনে মনে হয় এলো এলো, এই বুঝি সর্বনাশ এলো, এই বোধ থেকে সে বলছে। তার বউটা শুষছে জ্বরে, এবং তার বউটা জ্বর হয়েছে, কপালি কি আছে জানি নে। তাহলে এবার দেখা যায় মেয়েদের মধ্যে এরকম একটা সংস্কার, অর্থাৎ মেয়েদের মধ্যে নানা রকম গুঞ্জন দেখা যাচ্ছে। এবার কিছু মানুষ ওখানে দেখা যায়, কিছু নাগরিক, সাধারণ মানুষ এবার দাঁড়িয়ে আছে। নাগরিকদের মধ্যে প্রথম নাগরিক বলছে, দেখ দেখ রে, রথের দড়িটা কেমন করে পড়ে আছে, যুগ যুগান্তরের দড়ি, দেশ দেশান্তরের হাত পড়েছে ওই দড়িতে, আজ অনর হয়ে মাটি কামড়ে আছে, সর্বাঙ্গ কালো করে। এবার দেখা যায় সাধারণ মানুষের মধ্যে আমরা দেখি, সাধারণ মানুষরা কোনো কিছু কাজ করবে না, কিন্তু অনেকেই কি করবে, সমালোচনা করবে। ঠিক এখানে কয়েকজন নাগরিক বা সাধারণ মানুষ, তারা রথ চলছে না, সেই রথ কেন চলছে না, কি কি হতে পারে, এই নিয়ে নানা ধরনের সমালোচনা করছে। একজন দ্বিতীয় নাগরিক সে বলছে, সেদিন নেই রে,
যেদিন পুরুতের মন্ত্র পড়া হাতের টানে রথ চলতো। একসময় কি যে পুরোহিতরা শুধু মানে মন্ত্রই পড়তো না, সেই সময় তারা মন্ত্র পড়তো এবং কাজটাও করতো। তৎকালীন সময়ে ওরা ছিল কালের প্রথম বাহন, অর্থাৎ পুরোহিতরা যারা মন্ত্রের সঙ্গে সঙ্গে কি করত, তারা যখন কাজ করত, রথের রশি টানতো বা সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানা রকম তারা কাজ করত, তখন কি হতো, রথটা চলতো। কিন্তু বর্তমান সময়কালে দেখা যাচ্ছে পুরোহিতরা শুধু মন্ত্র নিয়ে ব্যস্ত, মন্ত্র আওড়াচ্ছে, কিন্তু কাজের বেলাতে নেই। সেজন্য সে দ্বিতীয় নাগরিক বলছে তারা প্রথমে এক সময় ছিল, কিন্তু এখন তাদের মধ্যে সেই রূপটা নেই। তাহলে পুরোহিতরা রথকে টানতে পারছে না। এবার দেখা গেল সৈনিক, যাদেরকে আমরা বলি পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ চলে গেলে হচ্ছে ক্ষত্রিয়। ক্ষত্রিয়রা কি হচ্ছে, শাসন করেছে দীর্ঘদিন ধরে দেশকে, তাদেরই প্রতিনিধি হচ্ছে সৈনিকরা। সৈনিকরা বলছে ঠিক আছে, যখন কি হচ্ছে, যখন পুরোহিতরা পাচ্ছে না, তখন সৈনিকরা চেষ্টা করবে, এবার কি করবে, তারা রথটা টানার চেষ্টা করবে। তৃতীয় একজন সৈনিক বলছে ওই যে আমাদের কাজ নয় তাই, ক্ষত্রিয় আমরা, শূদ্র নই, নই গরু, চিরদিন আমরা চড়েই এসেছি রথে, চিরদিন রথ টানে ওই ওরা, যাদের নাম করতে নেই। অর্থাৎ এই যারা সৈনিক, যারা কি হয়, যারা শাসন পরিচালনা করেছে, তারা দীর্ঘদিন ধরে কি হচ্ছে, তারা রথেই মাত্র চড়েছে, কিন্তু তারা কখনো রথ টানেনি। সেজন্য তারা তাদের টানে কি হচ্ছে, রথ চালিত হলো না। এবার দেখা যাচ্ছে, এবার যারা সাধারণ নাগরিক, তাদের মধ্যে একটা কি হয়েছে, একটা বিক্ষোভ দেখা দিয়েছে, বিশেষ করে শূদ্রদের মধ্যে। সেজন্য এক জায়গায় দেখা যাচ্ছে এই মন্ত্রী মশাই রাজাকে বলছে, দলে দলে ওরা আসছে ছুটে, বলছে রথ চালাবো আমরা। এবার সকলে বলে কি, রশি ছুঁইতে পারবে? তাহলে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে বিশ্বাস ছিল, এই যারা শূদ্র, তারা সমাজে অবহেলিত, তারা বঞ্চিত, তাদের ধর্মপাঠের অধিকার নেই, তারা কেন রথ টানবে? কিন্তু দেখা যাচ্ছে মানুষের মধ্যে যখন বিপ্লব হয়, সমাজের মধ্যে যখন বিপ্লব হয়, তখন চিরাচরিত প্রথাকে ভেঙে দেখা যায় নতুন কিছুর উত্থান ঘটে। এখানে যেন সেইভাবেই একটা বিপ্লব ঘটেছে। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয় এদের শাসনকে কি করে, এদের শাসনকে অবহেলা করে বা এদের শাসনকে দূরে ঠেলে দিয়ে বা এদের শাসনের বিরুদ্ধে কি হয়েছে, দলে দলে ছুটে এসেছে শূদ্ররা। অর্থাৎ শূদ্রদের মধ্যে জাগরণ ঘটেছে। তারাই এবার কি করেছে, আমরা এবার রথ টানবো। এবার কি হলো, যখন সাধারণ মানুষ যারা অপাংতেয়, যারা অবহেলিত, যারা কি হচ্ছে, যারা অধিকার থেকে বঞ্চিত, তারা যখন অধিকার পেতে চাইলো, তখন উচ্চ সম্প্রদায়ের মানুষরা, বিশেষ করে ব্রাহ্মণরা, ক্ষত্রিয়রা বা শাসকরা, তারা বলছে আরে তোমাদের তো রথ টানা যায় না, তোমরা তো অচ্যুত। এইভাবে তাদেরকে কি করতে চাইলো, তাদেরকে সেই ক্ষমতার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতে চাইলো। আবার কেউ কেউ অন্ধবিশ্বাস বা পাপবোধ তাদেরকে দিতে চাইলো, যে তোমরা যদি এই দড়িটাকে ছোও, অর্থাৎ রথের রশি তোমরা যদি স্পর্শ করো, তাহলে তোমরা তো জ্বলে পুড়ে যাবে। মানে নানা রকম কি হচ্ছে, সংস্কার, বিশ্বাস এবং দেখা যাচ্ছে নানা রকম তকমা তাদের উপর আরোপ করা হচ্ছে, যাতে কি হয়, এই নিম্ন শ্রেণীর মানুষরা, শূদ্র সম্প্রদায়ের মানুষরা কি হতে পারে না, তারা কখনোই রথ টানার যে তাদেরও যে অধিকার আছে, তাদের টানেও যে রথ চলতে পারে, এটা কি হচ্ছে, বন্ধ করার জন্য তারা নানা রকম কি দেখায়, কখনো ভয়, কখনো হুমকি, কখনো ধর্মীয় তকমা, কখনো পাপ ও পুণ্যের বা পাপ বোধের নানা রকম কি হচ্ছে কথা আরোপ করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে সেটা হলো না। শেষমেশ কি হলো, শূদ্রদের যে দলপতি, অর্থাৎ শূদ্রদের জাগরণ ঘটেছে, তাদের যে দলনেতা, সেই দলনেতা এসে হাজির। দলনেতা বলছেন, আমরা এলেম বাবার রথ চালাতে। অর্থাৎ তারা কি হবে, এবার রথ চালাবে। মন্ত্রী বলছে, তোমরাই তো বাবার রথ চালিয়ে আসছো চিরদিন। এই যে মন্ত্রী, মন্ত্রী কি বলছে, অর্থাৎ মন্ত্রী যেন রবীন্দ্রনাথই যেন মন্ত্রীর কণ্ঠে বলতে চেয়েছেন, যুগ যুগান্তর ধরে আমরা যদি দেখি, তাহলে এই শূদ্র সম্প্রদায়ের মানুষরাই তারা কি করেছে, তারা রথ চালনা করেছে। অর্থাৎ তারাই মাঠে মাঠে কি হচ্ছে, ধান চাষ করেছে, তারাই কি হয়েছে, অট্টালিকা থেকে শুরু করে সভ্যতার যে কাজগুলো, বিশেষ করে অট্টালিকাই হোক বা জমিতে চাষ করাই হোক, এই দুটি কাজেই কিন্তু তারাই করেছে। তাদের ঘামে, তাদের শ্রমে, তাদের চিন্তা চেতনায় কি হয়েছে, সমাজের অগ্রগতি ঘটেছে।
এবং আমরা যদি বিপ্লবগুলো পৃথিবীর ইতিহাসে দেখি, তাহলে বিপ্লবগুলোতেও দেখা যায় যখন এই সাধারণ মানুষরা কি করেছে, সাধারণ মানুষরা তাদের শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তখনই আমাদের সমাজের মধ্যে বিদ্রোহ দেখা দিয়েছে, বিপ্লব দেখা দিয়েছে, এবং পুরনো সংস্কার ভেঙে গিয়ে নতুন একটা সভ্যতা বা নতুন একটা সমাজ গঠিত হয়েছে। সেজন্য মন্ত্রী বলছে, তোমরাই তো বাবার রথ চালিয়ে আসছো চিরদিন। এবার দলপতি বলছেন, এতদিন আমরা পড়তেম রথের চাকার তলায়। এতদিন কি হতো, সাধারণ মানুষরা রথের চাকার তলায় পড়তো। দলে গিয়ে ধুলোয় যেতুম চ্যাপ্টা হয়ে, এবার সেই বলিত নিল না বাবা। অর্থাৎ আগে কি হতো, আগে যারা আমরা দেখেছি যখন যুদ্ধ হতো, দেখা যায় যারা নিম্ন সম্প্রদায়ের মানুষ, যারা শূদ্র, যারা বৈশ্য, তারা কি করতো, তারা সৈনিক হতো। তারা কখনো দেখা যাচ্ছে নানা ধরনের যে কাজগুলো করত, কাজ করার ফলে তারা যখন ধরে নাও, সাপোজ আমি যদি বলি সৈনিক যখন হতো, তখন কিছু রাজায় রাজায় যুদ্ধ হতো। রাজায় রাজায় যুদ্ধ হলে কারা মরে যেত, এই সৈনিকরা মরে যেত। আবার দেখা যায় যখন বিপ্লব হতো, বিপ্লব হলে কি হতে, যে শাসকরা এই কি করতো, এই সাধারণ মানুষদের উপর, শূদ্রদের উপর গুলি চালাতো। বা আমরা এখনো যদি দেখি, যারা সাধারণ মানুষ শাসক শ্রেণীর বিরুদ্ধে প্রতিবাদ করে, তারা কি হয়, তারা শাসক শ্রেণীর বন্দুকের নলে তাদেরকে উৎপাটিত হতে হয়, তাদেরকে মৃত্যুর মুখে পতিত হতে হয়। এটা আমরা দেখেছি যুগে যুগে, কালে কালে এটা ঘটছে। এটা কি করছে, শাসক শ্রেণীদের হাতে এই নিম্ন সম্প্রদায়ের মানুষরা, অবহেলিত মানুষরা, সাধারণ মানুষরা কি হচ্ছে, চাকার তলে চাপা পড়ে যাচ্ছে। তাই দলপতি বলছে, এতদিন আমরা পড়তেম রথের চাকার তলায়, দলে গিয়ে ধুলোয় যেতুম চ্যাপ্টা হয়ে, এবার সেই বলিত নিল না বাবা। অর্থাৎ মানুষরাও, এই নিম্ন শ্রেণীর যারা শূদ্র সম্প্রদায়ের মানুষরাও, তাদের মধ্যে এটা বিশ্বাস ছিল যে আমরা এটার অধিকারী নই, আমরা এটা টানতে পারবো না, আমরা সমাজ থেকে বহির্ভূত। অর্থাৎ এতদিন ধরে পুরোহিতরা, ব্রাহ্মণরা বা শাসকরা যে শর্ত নিম্ন শ্রেণীর মানুষদের উপর আরোপ করত, সেই আরোপে বা সেই শর্তের উপরে তারা হ্যাঁ বলে মেনে নিত। তারা নতমুখেই বা মাথা নিচু করেই তাদের শাসনের দ্বারা পরিচালিত হতো। অন্যায় হলেও তারা কখনো মাথা উঁচু করে প্রতিবাদ জানাতো না। আমরা যুগে যুগে সেটা দেখেছি। কিন্তু আধুনিক যুগ যখন হয়েছে বা সমাজের যখন বিপ্লব হয়েছে, তখন এই শূদ্ররাই কি করেছে, এই শূদ্ররাই রাজশাসকের বা শাসকের বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছে। তার ফলে কি হয়েছে, যে শাসকরা উৎখাত হয়েছে। আমরা যদি আমাদের স্বাধীনতা আন্দোলন দেখি, তাহলে ব্রিটিশরা একসময় কি এসেছিল, ব্রিটিশরা তারা ভেবেছিল যে প্রথমে বণিক হয়ে রাজা হলো, তারপরে শ্রীরামপুর মিশনের মতো খ্রিস্টান মিশনারিরা কি বলেছিল, যে ভারতবর্ষের মানুষ অশিক্ষিত, ভারতবর্ষের মানুষ হচ্ছে জাদুবিদ্যায় পারদর্শী, এরা কিছু জানে না, এরা পাড়া গয়ে কি হচ্ছে ডুবে আছে, এদেরকে উদ্ধার করা আমাদের দায়িত্ব। তারা বলেছিল আমাদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। এই শর্ত আরোপ করে তারা ভারতবর্ষকে 200 বছর ধরে শাসন করেছে। আমরা আফ্রিকা মহাদেশ, ভারতবর্ষ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশকে এই ব্রিটিশরা কি করেছে, শাসন করেছে। কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে যখন সাধারণ মানুষরা স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়েছে, যখন মানুষরা বুঝতে পেরেছে আমাদের অধিকারকে, আমাদের স্বাধীনতাকে ছিনিয়ে নিতে হবে, তখন কিন্তু হাজারে হাজারে, লাখে লাখে যুব সমাজ কি হয়েছে, বন্দুকের নলের সামনে গিয়ে দাঁড়িয়েছে। তখন কিন্তু সেই রাজশক্তি বা বলা যেতে পারে তখন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি, তারা সেই পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং আমরা কি হয়েছে, স্বাধীন হয়েছি। তাহলে প্রথম দিকে আমাদের মধ্যে একটা ছিল যে আমরা মনে হয় রাজার অধীনে থাকবো, অর্থাৎ ভারতবাসীরা একসময় বিশ্বাস করত যে আগে অন্য, যেমন আমরা মোগল যুগে দেখেছি বাইরের থেকে রাজারা এসে এখানকার কি হয়েছে, রাজা হয়ে গেছে। তেমনি ভাবে ব্রিটিশ শাসনের প্রথম দিকে ভেবেছিল যে এক রাজা গেছে আর এক রাজারা এসেছে, সুতরাং তাদের অধিকার আমরা এইভাবেই, আমাদের শাসন ব্যবস্থা এইভাবেই হয়তো চলবে। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলো ভারতবাসী যে না, আমাদের রুখে না দাঁড়ালে আমরা কিন্তু কি হতে পারবো না, সেই আমরা স্বাধীনতা অর্জন করতে পারবো না। যেমন ভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, মেয়েরা যে সংস্কারে বিশ্বাসী, অর্থাৎ এতদিন ধরে পুরুষ সমাজ তাদেরকে যে কথা বলেছে, তাদেরকে কি বলেছে, পতি হচ্ছে দেবতা,
তাদের এই রীতিনীতি পালন করতে হবে, তাদের হচ্ছে বাড়ির গণ্ডির মধ্যে আবদ্ধ থাকতে হবে, এটা কিন্তু মেয়েরা এখনো হচ্ছে এক বাক্যে মেনে নিয়েছে। সেজন্য তারা কখনো কি হচ্ছে প্রতিবাদ করে না। প্রতিবাদ না করার দরুন কি হলো, দেখা যায় তারা সবসময় শোষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তবুও কি হচ্ছে, তারা মুখ বুঝে স্বামীকেই দেবতা ভেবে এবং স্বামীর আশ্রয়টুকুই হচ্ছে নিজের আশ্রয় ভেবে তারা নিজের স্বাধীনতাকে বিসর্জন দিয়েই তারা নানা সংস্কার, নানা কুসংস্কারে আবদ্ধ হয়ে জীবন যাপন করছে। তবুও তারা কি হবে, দেখা যায় স্বামীর মঙ্গলের জন্য বা পরিবারের মঙ্গলের জন্য হয়তো দেখা যাচ্ছে কোনোদিন একাদশী পালন করলো, বা কোনোদিন কিছু মানত করে বসলো, বা মানত এমনও মানত করে বসতে পারে যে ঠিক আছে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এমন একটা ঘটনা, একটি মহিলা, সে কি হয়েছে, সে কোন ভোটের কোন পার্টি সে প্রতিজ্ঞা করেছিল, অমুক পার্টি যদি জিতে যায় তাহলে আমি মাথা ন্যাড়া করে ফেলবো। হ্যাঁ, সে দেখা যাচ্ছে পরে পেপারে সেটা বেরিয়েছিল, বা ইউটিউব মানে ইয়েতে দেখলাম মনে হয় ফেসবুকে, সেই মহিলা পরে তার কথাটি যেটা সে বলেছিল সেটা হয়ে গেছে, এবার সে মাথা কি ন্যাড়া করে ফেলেছে। তো এই যে ব্যাপারগুলো হয়ে থাকে, বিশেষ করে সংস্কারের কারণে মহিলারা কিন্তু নানা ধরনের, তারা তাদের অন্তরে ভক্তি আছে, তারা ভক্তি চায়, ভালোবাসা চায়, বাঁচতে চায়। কিন্তু আমি বা আমরা যখন দেখি, যখন এক শ্রেণীর মানুষ দুর্বল হয়, যখন এক শ্রেণীর মানুষ সমস্ত অন্যায়কে মাথা পেতে মেনে নেয়, তখন আর এক শ্রেণীর যারা সুবিধাভোগী মানুষ, তারা কিন্তু সেই দুর্বলতার আশ্রয় নেয়। আশ্রয় নিয়ে তার ভক্তি হোক বা তার দুর্বলতা হোক, সেটাকে কাজে লাগিয়ে তারা শোষণ করে। আমরা সবসময় বলি, পৃথিবীতে যদি ত্যাগ থাকতো, ধরুন আমরা বলি গান্ধীজির যে অহিংস আন্দোলন, সেই আন্দোলন যদি সবার মধ্যে থাকতো, তাহলে আমাদের দেশ কত সুন্দর হতো। পৃথিবীর মধ্যে একটা অন্যতম দেশ তো আমরা আছি, আরো আমাদের দেশ উন্নত হতো। কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি ভাবি, হ্যাঁ, সে অহিংস নীতি, আত্মত্যাগ আমাদের প্রত্যেকটি মানুষের থাকা দরকার, এটা ঠিক, এটা যদি দেখা যাচ্ছে 50% লোক মেনে নেয়, কিন্তু দেখা যাবে আর 50% মানুষ তারা কি করবে, তারা আবার সেই তাদের এই দুর্বলতাকে, তাদের আত্মত্যাগকে মানে সুযোগ হিসাবে গ্রহণ করে তারা স্বার্থটাকে গ্রহণ করতে চাইবে। যেমন আমরা দেখি এখন একটা বড় সমস্যা আমাদের এই সময়কালে, আমরা দেখেছি অনেক মানে লাখো লাখো ছেলে শিক্ষিত, কিন্তু আবার সেই শিক্ষিত ছেলেদের মধ্যে কারো কারো প্রবণতা আছে কিছু উৎকোচ দিয়ে নিজেকে পাইয়ে দেওয়া, বা নিজের হচ্ছে কিছু কর্মসংস্থান করে নেওয়ার জন্য তারা উৎকোচ দিয়ে দিচ্ছে। এই যে প্রবণতা, যদি এই প্রবণতাটা যদি মানুষের মধ্যে না থাকতো, সমস্ত শিক্ষিত মানুষই যদি তার ব্যক্তি চেতনা থাকতো, তাহলে সেই মানুষটি যদি রুখে দাঁড়াতো, এটা আমার কখনোই প্রাপ্য নয়। আমাদের যোগ্যতা আছে, আমরা যে কোনো একটা কর্মসংস্থান পাওয়ার আমাদের অধিকার, আমরা সুতরাং আমাদের যোগ্যতা দিয়ে সেটাকে নির্ণয় করব। সেটা যদি 5% বা 100% মধ্যে যদি দেখা যায় 80% মানুষ যদি সেই মতাদর্শে বিশ্বাসী হয়, আর 20% মানুষ কিন্তু কি করবে, সে কিন্তু সুযোগটা নিতে চাইবে, সে যেন সে মোটা পরিমাণে উৎকোচ দিয়ে সে নিজের কাজটা হাসিল করে নিতে চাইবে। এই জায়গায় হচ্ছে আমাদের জীবনের সমস্যাটা। আমরা কিছু মানুষ যখন আত্মত্যাগ করি, তখন দেখা যায় তার আত্মত্যাগের সুযোগ নিয়ে আর সুবিধাবাদী কিছু মানুষ তারা কি করে, তারা সুযোগটাকে গ্রহণ করে থাকে। সেজন্য যারা আত্মত্যাগ করলো, যারা ধরে নাও দেখা যাচ্ছে তার ব্যক্তি স্বাধীনতাকে কাজে লাগিয়ে তার ব্যক্তিত্ব বোধের প্রকাশ ঘটালো, তারা কিন্তু পরোক্ষভাবে অবহেলিত হলো। তবু বলবো, যারাই সুবিধা নেক, যারা নেবার নেক, কিন্তু আমাদের ব্যক্তি সত্তাকে, আমাদের নিজস্বতাকে, আমাদের স্বাধীনতাকে কারো কাছে বিকিয়ে দেওয়া উচিত নয়, আমার এটা মনে হয়। সেজন্য যুগে যুগে যারা কবি, যারা মানবতাবাদী, তারা সবসময় বলেছেন নিজেকে বুঝতে, এবং নিজেরাই আমরা যেন কি হতে পারি, আমরা যেন আমাদের অবস্থাটাকে বুঝতে পারি। সেজন্য মেয়েদের মতো আমরা কখনো, এখানে লেখক বলেছেন এই প্রথমা একটি মেয়েদের প্রবেশ, সেই মেয়েটি কি বলছে, এ হলো কি ঠাকুর, তোমরা এতদিন আমাদের কি শিখিয়েছিলে, দেবতা মানলে না পুজো, ভক্তি হলো মিছে, মানলে কিনা শূদ্রের টান, মেলেচ্ছদের ছোঁয়া, ছি ছি কি ঘেন্না। অর্থাৎ এই সংস্কার থেকে মেয়েরা যেহেতু দীর্ঘদিন ধরে শিখে এসেছে যে শূদ্ররা টানলে সেটাকে গ্রহণ করা যাবে না, সেজন্য শূদ্রদের টানে যখন রথটি চললো, তখন তাদের মধ্যে একটা আতঙ্ক দেখা দিল, আরে শূদ্রদের টান, আমাদের তো পুরোহিতরা শিখিয়েছে যে পুরোহিতরাই সবসময় কি হচ্ছে, সেটা ব্রাহ্মণরাই সেই রথকে চালনা করবে, তারাই সমাজকে শাসন করবে। বা আমরা যেমন বলি যে
পতি হচ্ছে দেবতা, পতি দেবতা হয়ে যা কিছু অন্যায় সে করবে আমরা মুখ বুজে সেটাকে সহ্য করে নেব, এটা আমরা এতদিন ধরে দেখে এসেছি। কিন্তু এবার যদি মেয়েরাই, যারা একটু, আমরাই এখনো দেখি যারা একটু মানে ডাকাবুকু, যারা সমাজের বাধা মানে না, সেই মেয়েগুলো যদি একটু নিজের স্বাধীনভাবে বেরোতে চায়, তাহলে দেখবে তাকে নানাজনেই নানা কথা শুনিয়ে দেয়। এটা কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে মেয়েরাই, বা পুরুষরা হোক মেয়েরাই হোক, তাদের কিন্তু একটা রে রে করে ওঠে। এখানেও কিন্তু মেয়েরা, রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন, এই মেয়েরা যখন শূদ্রদের টানে কি হচ্ছে রথটি চলেছে, তখন মেয়েরা কিন্তু রে রে করে উঠেছে। কিন্তু কবি বলেছেন, পুজো তোমরা দিলে কোথায়? এই তো এইখানে। ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল, রাস্তা এখনো কাদা হয়ে আছে, পাথায় ফুলে ওখানটা গেছে পিচ্ছল হয়ে। তাহলে মেয়েরা বলছে আমরা এতদিন ধরে সেই মানে আমাদের যে সংস্কার অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী আমরা পুজো করেছি, ঘি ঢেলেছি, দুধ ঢেলেছি, ঢেলেছি গঙ্গা জল, যে গঙ্গা জল ঢালতে ঢালতে কি হচ্ছে রাস্তা কাদা হয়ে গেছে। অথচ দেখা যাচ্ছে আমাদের এই ভক্তিতে আমরা তো বঞ্চিতই। প্রথমেই লেখক বলে দিয়েছেন মেয়েরা শুধু পুজো করতে পারবে কিন্তু তারা রথ টানতে পারবে না। যদিও এখন সেটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। তো দেখা যাচ্ছে মেয়েরা কি হচ্ছে, তারা পুজো করতে পারবে, ভক্তি করতে পারবে, কিন্তু তাদের রথ টানার অধিকারটুকু নেই। সেই জন্য তারা বঞ্চিত, একেবারেই তারা বঞ্চিত। প্রথমেই তাদের ত্যাগ, সেই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখবে বলা হচ্ছে। সেজন্য তাদের একটা আত্ম আকুতিও আছে, বলে আমরা এত করে পূজা করলাম, অথচ কি হচ্ছে পুরোহিতদের স্পর্শে কি হচ্ছে রথটা চললো না, শূদ্রদের টানে রথটা চললো, তাহলে এবার কি হবে, আমাদের সমাজে অমঙ্গল হবে না তো? এই কারণটা হচ্ছে আমাদের মধ্যে বিশ্বাস বা সংস্কার। কারণ আমরা দীর্ঘদিন ধরে যে সমাজে বড় হয়েছি, সেই সমাজ আমাদের এমন ভাবে কিছু শিখিয়েছে যে শিখন থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। সেজন্য আমাদের মধ্যে সংস্কার একটা কাজ করে। কবি বলেছেন, পুজো পড়েছে ধুলোয়, ভক্তি করেছ মাটি, রথের দড়ি কি পড়ে থাকবে বাইরে, সে থাকে মানুষে মানুষে বাধা, দেহে দেহে প্রাণে প্রাণে, সেইখানে জমেছে অপরাধ, বাদন হয়েছে দুর্বল। তো কবি শেষে কি বললেন, এই যে রথের রশি কখনো পড়ে থাকবে না, এটা মানুষের মানুষের মধ্যে সম্পর্ক। অর্থাৎ ব্রাহ্মণরা যদি মানুষ হয়, আমরা শূদ্ররাও মানুষ, আমরা কেউ মুসলিমরা যদি মানুষ হয়, হিন্দুরাও মানুষ, শিখরা যদি মানুষ হয়, তাহলে বুদ্ধিস্টরাও মানুষ, সবাই মানুষ। এই মানুষের সঙ্গে মানুষের কি হবে, মানুষের সঙ্গে মানুষের তখনই মিলন ঘটবে যখন মানুষের সমস্ত মলিনতা, মানুষের সংস্কার, সমস্ত সংস্কার, এগুলি হচ্ছে মন থেকে দূরীভূত হবে। তখন হচ্ছে আমরা মানুষ হিসেবে মানুষকে সবাই সমান মর্যাদা দিতে পারবো। সেজন্য কবি বলেছেন, পুজো পড়েছে ধুলোয়। অর্থাৎ এতদিন ধরে আমরা যে পুজো করেছি অন্ধ পুজো, এই অন্ধ পুজোটা ধুলোয় চলে যাবে। ভক্তিটা আমার ফালতু। কারণ হচ্ছে আমরা যদি ভাবি বলেছে দেবী হচ্ছে আমার, না পতি হচ্ছে আমার দেবতা, এই বিশ্বাস নিয়ে মানুষ যতদিন ধরে পুজো করেছে, তাহলে দেখা যাবে আবার পুরুষরাই কি হচ্ছে, মেয়েদের কি হচ্ছে অত্যাচার করেছে। কেন? কারণ মেয়েরা যে বিশ্বাস নিয়ে তাদেরকে পুজো করেছে, তারা কিন্তু সেই বিশ্বাসের মর্যাদাটা রাখেনি। অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেই বৈষ্ণব কবিতায় বলেছেন, আমরা কাউকে কখনো প্রিয়াকে ফুল দিই, কখনো প্রিয়কে ফুল দিই, কখনো বা দেবতাকে দিই। অর্থাৎ আমরা মর্যাদার জন্য, আমাদের অধিকারের জন্য ফুলটা দিই। এই ফুলটাকে কি হচ্ছে, তাহলে দুজনের মধ্যেই আমরা সমান মর্যাদা সম্পন্ন হব। কারণ আমরা বৈষ্ণব পদাবলীতে পড়েছি, সেখানে আমরা যখন নায়ক নায়িকার ভাগগুলো করেছি, নায়ক বা নায়িকা বা প্রেম বা প্রেমিক, এই যখন আমরা শব্দটা ব্যবহার করি, প্রেম, প্রেমিক বা প্রেমিকা, তখন কখন হবে, যখন দুটি মানুষ পরস্পরকে সমান মর্যাদা দেবে, তখন দুজন দুজনকে বুঝতে শিখবে এবং দুজন দুজনের অধিকারকে মেনে নেবে। তখন কি হবে, সেটা প্রেম বা প্রেমিক, প্রেম না কি হচ্ছে প্রেমিক আর হচ্ছে প্রেমিকা তখনই রূপান্তরিত হয়। ঠিক তেমনি আমরা যখন মানে আমরা যে দেবতাকে পুজো করি, দেবতার কাছে আমরাও প্রাধান্য, কারণ দেবতার দেখবে যত ধর্মগ্রন্থ আছে সবগুলোতে মানুষকে প্রাধান্য দিয়েছে। কেন? কারণ দেবতাও মানুষকে কি করেছে, বড় করে প্রতিষ্ঠা করেছে। সেজন্য মানুষের পুজোতেই দেবতার প্রতিষ্ঠা। সেজন্য কবিগুরু, এখানে কবি বলে একটি ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটি বলেছেন মানুষের হৃদয়ে হৃদয়ে এই মানুষের মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হবে। আর ওরা যাদের নাম করতে নেই, কবি বলেছেন, ওদের দিকে ঠাকুর পাশ ফিরলেন, নইলে ছন্দ মেলে না, একদিকটা উঁচু হয়েছিল অতিশয় বেশি, ঠাকুর নিচে দাঁড়ালেন,
ছোটর দিকে। অর্থাৎ এই যে বলছেন সমাজে এমন একটা বৈষম্য দাঁড়িয়েছিল যে পুরোহিতরা বা ব্রাহ্মণরা সমাজের একেবারে উঁচু স্তরে বিরাজ করত, শূদ্ররা একেবারে নিচে। কিন্তু দেবতা সে কিন্তু কখনো নারী পুরুষ, কখনো উঁচু নিচু, ব্রাহ্মণ বা শূদ্র কখনো চণ্ডাল বিভাজন করেন না। তিনি সবাইকে কি করেন, গুরুত্ব দেন। তাই দেখা যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে সমাজে কি হয়, বিপ্লব হয় এবং শূদ্ররাও সেই বিপ্লবের মুখোমুখি দাঁড়ায়, তাদের হাতেও কি হচ্ছে, রথ চলে। সেটাই কবি শেষে বলেছেন, একেবারে সব শেষে, তারপরে কোনো এক যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। আমরা দেখেছি রাশিয়াতে কি হয়েছে, রাশিয়াতে রুশ বিপ্লব হয়েছে। রুশ বিপ্লবের ফলে শ্রমিকরা কি করেছে, শ্রমিকরা শাসক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রমিকরা বা শূদ্ররা যখন শাসক হয়ে এরাও যখন অত্যাচারী হয়ে উঠবে, তখন আবার কি হচ্ছে, উল্টো রথ চলতে শুরু করবে। উল্টো রথ বলতে আবার তখন ব্রাহ্মণরা যদি নিচু স্তরে চলে যায়, তখন তারা আবার বিপ্লব করবে, তখন এই ব্রাহ্মণদের আবার জাগরণ ঘটবে। অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, যারা কি হচ্ছে, যারা অত্যাচার করতে থাকবে, যারা অবহেলা করতে থাকবে, করতে করতে এক শ্রেণীর মানুষকে যখন নিচু স্তর বা নিম্ন শ্রেণীর স্তরে পর্যবেসিত করবে, বা অন্যায় করতে করতে মানুষের উপর যখন মানুষের সমস্ত অধিকারকে হরণ করবে, তখন সমাজে বিপ্লব দেখা দেবে। তখন যারা অত্যাচারিত, যারা অবহেলিত, যারা শূদ্র, যাই হোক না কেন, যারাই অত্যাচারিত হবে, যারাই বঞ্চিত হবে, তারা একদিন বিপ্লব করবে। বিপ্লব করার পর তারা প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হয়ে এতদিন ধরে যারা শাসক ছিল, তারাদের এবার কি হচ্ছে, ডেমোশন করতে থাকবে। ডেমোশন হতে 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 তাদের উপর যখন কি হবে, আবার কেউ অত্যাচার করতে থাকবে, তখন তারা বিপ্লব করবে। বিপ্লব করার পর আবার তাদের জাগরণ ঘটবে। আবার কি হচ্ছে, যারা কি ছিল, যারা এতদিন ধরে শাসক ছিল, তাদের অবসান করবে। সেই জন্য বলেছেন যে তারপরে কোনো এক যুগে কোনো একদিন আসবে উল্টো রথের পালা, তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন, রথের দড়িটাকে নাও বুকে তুলে, ধুলোয় ফেলো না, রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে। আজকের মতো বলো না সবাই মিলে, যারা এতদিন মরেছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে, তারা দাঁড়াক একবার মাথা তুলে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, যারা সমাজে অবহেলিত, তারা এবার কি হচ্ছে, মাথা তুলে দাঁড়াক, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক। তারা কি হচ্ছে, অধিকার মর্যাদা পাক। সেখানে পুরুষ হতে পারে, নারী হতে পারে, অবহেলিত শ্রেণী হতে পারে, শূদ্র হতে পারে, যারাই অবহেলিত হয়েছে তারাই প্রতিবাদ করবে, তাদের অধিকারকে তারা বুঝিয়ে নেবে। কিন্তু তারাও যদি কখনো উদ্ভট হয়, তারাও যখন যদি অত্যাচারী হয়, তারাও যদি উচ্ছৃঙ্খল হয়, তাহলে তাদের বিরুদ্ধেও আবার মানুষ কি করবে, প্রতিবাদ করবে। প্রতিবাদ করে সত্যকে, ন্যায়কে প্রতিষ্ঠা করবে। এই হচ্ছে রথের রশির কাহিনী। অর্থাৎ এখানে রথের রশির মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে রথকে কি হচ্ছেন, তিনি রথকে সভ্যতা বা মহাকাল হিসাবে ধরেছেন, আর রশিটাকে কি করেছেন, প্রবাহ। প্রবাহ অর্থাৎ কর্ম হিসাবে ধরেছেন। যারা যেমন কর্ম করবে সেভাবে তার প্রতিষ্ঠা ঘটবে। মানুষ যদি কর্মটা ঠিকঠাক ভাবে না করে শুধু ঘরে বসে মন্ত্র আওড়ায়, বা শুধু কর্ম না করে আমরা যদি পুজো দিই, বা আমরা যদি শুধু ভক্তি করি, তাহলে হবে না। কি করতে হবে, মানুষ এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়িয়ে কি হচ্ছে, একাধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেমন রথ টানতে পারে, তেমনি মানুষ এসে মানুষের পাশে যদি বিপদে আপদে দাঁড়ায়, তাহলে কি হচ্ছে, একটা সুস্থ সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে, অর্থাৎ এই রথের রশি একটা সিম্বলের মধ্য দিয়ে সুস্থ সমাজ জীবন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, সে কথাকে কবিগুরু রবীন্দ্রনাথ এই নাটকে তুলে ধরেছেন। সেজন্য রথের রশি হচ্ছে একটা সাংকেতিক নাটক। সংকেত কথার অর্থ হচ্ছে সিম্বল। সিম্বল বা আমরা তাকে বলি প্রতীক। এই প্রতীকের মাধ্যমে কি হয়েছে, তিনি একটা যুগের যে পরম্পরা, যুগের যে কিছু মানুষের উঁচু নিচুর মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদকে অতিক্রম করে মনুষ্যত্বের প্রতিষ্ঠা, মানুষের প্রতিষ্ঠা, নারী পুরুষ নয় সমস্ত শ্রেণীর মানুষের প্রতিষ্ঠা, এটা তিনি কামনা করেছেন বা এর মধ্য দিয়ে বলতে চেয়েছেন। সেজন্য রথের রশি শুধু একটা সময়ের ঘটনা হলো না, রথের রশি হয়ে উঠলো একটা কালজয়ী নাটক, এবং এর মধ্য দিয়ে একটা আধ্যাত্মিকতার প্রকাশ ঘটেছে। ঠিক আছে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এখানে আমরা কি দেখলাম, এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাদের কাদের এনেছেন, এখানে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে,
শূদ্র আছে, আর দেখা যাচ্ছে মেয়েদের কথা আলাদা করে বলেছেন। মেয়েদের কথা, মেয়েদের কিন্তু আবার ব্রাহ্মণ এদের একটা কোনো জাত হিসাবে দেখেনি, সমস্ত মেয়েকে তিনি আবার মেয়ে বলে দেখেছেন, নারীকে নারী হিসাবে দেখেছেন। নারীদের মধ্যে আবার শূদ্র ব্রাহ্মণ কিছু দেখেনি, কারণ মেয়েরা যদি ব্রাহ্মণ ঘরেরও সন্তান হয় তারা পূজা করতে পারে কিনা আমার জানা নেই, তারা মনে হয় পারে না। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে তারা কিন্তু একদিক থেকে বঞ্চিত। তাহলে এই যে দেখা যাচ্ছে আমাদের শ্রেণী বিভাজনে 4 রকম শ্রেণী পাচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর মেয়েরা হচ্ছে আলাদা একটা শ্রেণী। এই 5টাকে তিনি ভাগ করেছেন, ভাগ করে দেখিয়েছেন যে এদেরও বিপ্লব দরকার, এদেরও কি দরকার, অন্যায়ের বিরুদ্ধে রুখে ধরা দরকার, এদের কি হচ্ছে, এদের যথাযথ কর্ম করা দরকার, তাহলে এদের মধ্যে কি হবে, প্রতিষ্ঠা ঘটবে। কিন্তু এরা যদি কখনো উচ্ছৃঙ্খল হয়, এরা যদি কখনো অন্যায় মানে অত্যাচারী হয়, এরা যদি কখনো মানে অপশাসন করে, তাহলে এদের বিরুদ্ধে অন্যরা যারা অবহেলিত হবে, অত্যাচারিত হবে, তারাও রুখে দাঁড়াবে। অর্থাৎ এই রথের মধ্য দিয়ে, রথের কে কেন্দ্র করে যে মেলা হয়, যেখানে মানুষে মানুষের মিলন হয়, সেই মিলন মেলার ক্ষেত্রে মানুষের সমস্ত সংস্কার, মানুষের সমস্ত ক্ষমতার দাম্ভিকতা, মানুষের দেখা যাচ্ছে অর্থের অহংকার, সমস্ত কিছুকে তুচ্ছ করে আমরা যদি মানুষের পাশে এসে দাঁড়াই, আমরা যদি পরস্পরে হাত মেলাই, তাহলে আমাদের মহাকাল অর্থাৎ রথ চলবে, সেখানে কারো কোনো সমস্যাই হবে না। এটাই হচ্ছে রথের রশি নাটকের মূল বিষয়। আমি এখনই জয়েন করবো, দাঁড়া।